যুদ্ধবিরতি আহ্বানের মধ্যে ইসরায়েলে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। কংগ্রেসের প্রস্তাব, তেল আবিবের হামলায় গাজায় নিহত আরও 66। ইসরায়েল ইস্যুতে কূটনীতিতে ভরসা রাখতে চায় তেহরান। প্রস্তুত পরমাণু চুক্তি নবায়নেও পশ্চিমা নিষেধাজ্ঞা রাখতে পারেনি ইরানের উন্নয়ন, মন্তব্য আরাকচির। যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে একসঙ্গে চলবে দেওয়ানি ও ফৌজদারি মামলা, জানালেন নিউ ইয়র্কের আদালত। বিচার প্রক্রিয়া দ্রুত করতেই সিদ্ধান্ত। বন্ধ হচ্ছে কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা। স্পন্সরশিপ কর্মসূচি বন্ধ করল ট্রুডো সরকার। গত বছরের সব আবেদন দ্রুত শেষ করার নির্দেশ। এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সিউল সফরে যাচ্ছেন ব্লিংকেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে করবেন বৈঠক। প্রভাব ফেলবে ভূরাজনৈতিক সমীকরণে, মত বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করছেন। বাইডেন প্রশাসনের এই দ্বৈত অবস্থানের মধ্যেই গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। গেল একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় 66 জন নিহত হয়েছেন। এদিকে বেশিরভাগ হাসপাতালে হামলার কারণে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে। বাইডেন প্রশাসন একদিকে হামাসকে যুদ্ধবিরতিতে চাপ দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের কাছে বোমা এবং অন্যান্য অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। তবে এই অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান গাজায় চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ইসরায়েলের হামলায় গাজায় প্রাণহানি বেড়েই চলছে। একদিনে বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে বেশিরভাগই শিশু। হামলায় গাজা শহরের ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরের ইন্দোনেশিয়ান হাসপাতাল সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সামরিক হামলায় কামাল আদওয়ান হাসপাতালের সব রোগী ও কর্মীকে সরিয়ে ইন্দোনেশিয়ান হাসপাতালে নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে চিকিৎসা না পেয়ে কাতরাচ্ছেন আহতরা। জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি এমন মানবিক বিপর্যয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি জানান, এই সংকটের সমাধান খুঁজে বের করতে ব্যর্থ হলে আরও বিপর্যয় অপেক্ষা করছে। বক্তব্যে আল আদওয়ান হাসপাতালের নিহত এক চিকিৎসকের হৃদয় বিদারক বক্তব্য তুলে ধরার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। একদিকে নেতানিয়াহু বাহিনীর বর্বরতা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে গাজাবাসীর জীবন। দেশের বাইরে থেকে যাওয়া খাদ্য সহায়তা ইসরায়েলি বাহিনী আটকে দেয়ায় বাস্তুহারা মানুষের এখন ভরসা বিভিন্ন দাতব্য সংস্থা। বিদেশ থেকে আসা খাদ্য সহায়তা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। বাজারে জিনিসপত্রের দামও আকাশচুম্বী, নেই পর্যাপ্ত সরবরাহ। এ অবস্থায় এক মুঠো খাবারের জন্য গাজাবাসী তাকিয়ে থাকেন বিভিন্ন দাতব্য সংস্থার দিকে। যখন কোনো দাতব্য সংস্থা আমাদের খাবার দিতে আসে, তখনই আমার সন্তানরা দুমুঠো খাবার খেতে পারে। ওরা না আসলে আমার সন্তানরা খালি পেটে ঘুমাতে যায়, ক্ষুধার যন্ত্রণায় রাতভর কান্না করে। গাজাবাসীর এখন এটি নিয়তি। আমি সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি যাতে কিছু খেতে পারি। আমাদের কি বা করার আছে? এখানে কোনো খাবার নেই, থাকার জায়গা নেই, যাও আছে তা মাত্রাতিরিক্ত দামি, তাই মানুষ কিছু কিনতেও পারছে না। ইসরায়েলি কর্তৃপক্ষ ট্রাক প্রবেশে বাধা দেয়া হচ্ছে না দাবি করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ত্রাণ পাঠানোর পথে বাদ সাধছে নেতানিয়াহু সেনারা। এতে আরও প্রকট হচ্ছে মানবিক সংকট। এই যখন পরিস্থিতি, তখন ভারী বৃষ্টিপাত ও বন্যা যেন মরার উপর খাড়ার ঘা। তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার বেশ কয়েকটি অঞ্চলে জমে আছে বানের জল, যা দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এড়াতে কূটনীতিতেই ভরসা রাখতে চায় ইরান। চীনা সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরাশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নবায়ন করতে প্রস্তুত রয়েছে তার দেশ। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অস্ত্রকে কটাক্ষ করে তিনি বলেন, ইরানের উন্নয়ন রুখতে পারেনি পশ্চিমারা। গেল সপ্তাহে চীন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি।
তার এই সফরে উঠে আসে ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক, সম্ভাব্য বড় ধরনের যুদ্ধের প্রসঙ্গ। চীনের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইসরায়েলের সঙ্গে বড় ধরনের যুদ্ধ এড়াতে কূটনীতিতেই ভরসা রাখতে চায় তার দেশ। সংকট নিরসনে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি ব্রিক্স ও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করবে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পরমাণু চুক্তি নবায়ন করতে আলোচনায় দেরি করবে না ইরান। বলেন, গঠনমূলক আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর প্রত্যাশা করছে তেহরান। এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রথার সমালোচনা করে সাইয়েদ আব্বাস আরাকচি বলেন, ইরানের বেলায় কাজ করেনি এই অস্ত্র। আগামী মঙ্গলবার থেকে সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। সারা বিশ্বের ফ্লাইটকে সিরিয়ায় স্বাগত জানানো হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে জার্মানির নারী পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে করমর্দন না করায় আহমেদ আল শারার ধর্মীয় আদর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়া পুনর্গঠনের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলের দেশের সঙ্গে বৈঠকে ব্যস্ত সময় পার করছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল শারা। সম্প্রতি দামেস্কে জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানোর সময় সিরিয়ার বর্তমান নেতা শারা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারোর সঙ্গে করমর্দন করলেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে তা করেননি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী একজন নারী হয় তার সঙ্গে হাত না মেলানোই আহমেদ আল শারাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সিরিয়ার নতুন সরকারের অধীনে নারীর অধিকার নিয়ে প্রশ্ন তোলেন অনেকে, যদিও বিষয়টি নিয়ে আগে থেকে প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। আনালেনা বলেছেন, এতে তিনি মোটেও বিব্রত হননি। আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে সিরিয়া পুনর্গঠনে নারীর অধিকার রক্ষার বিষয়ে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সিরিয়ার অন্যান্য খাতও সচল হতে শুরু করেছে। এবার স্বাভাবিক হচ্ছে দেশটির আকাশপথ। সিরিয়ার দামেস্ক বিমানবন্দর আগামী মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিরিয়ার বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের প্রধান আসাদ আল সালেবি এ ঘোষণা দেন। সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি। সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন বিশ্বের সবাইকে অবাক করেছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যের সব দেশকে এক হয়ে সিরিয়ায় একটি বিস্তৃত অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় সাহায্য করার আহ্বান জানান। দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষিত রাখতে বাইরের শক্তিগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারে 7 শিশুসহ 11 জন নিহত। দর্শক, গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারে 7 শিশুসহ 11 জন নিহত হয়েছে। শনিবার ভোরে গাজার আল হেউলা নামে এক পরিবারে নির্মম এই হত্যায় 11 জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ আছে কিনা তা জানার জন্য আশেপাশের প্রতিবেশীরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে। ফিলিস্তিনের বার্তা ওয়াফা জানিয়েছে, এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ফুটেজেও দেখা গেছে গাজা নারীর সুয়াইজ এলাকা বাসিন্দা আল দেউলা পরিবারের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালানো যাচ্ছে। মাটির উপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহতদের লাশ। এদিকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাশার বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে পড়েছেন অনেক বাসিন্দা। তো দর্শক, সব মিলিয়ে ইসরায়েলের এমন ভয়াবহ হামলায় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।